হ্যালো স্টুডেন্টস, ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে 3 নাম্বার ভিডিওতে অর্থাৎ চলতরিতের পার্ট 3 এর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম শ্রেণী সমবায় নিয়ে এবং ভিডিওটা বেশ লম্বা হওয়ার কারণে আমি ভিডিওটা স্টপ করে দিয়েছি। আজকে আমরা পড়ব সমান্তরাল সমবায়। ঠিক আছে, এখন আমরা দেখেছিলাম যে শ্রেণী সমবায়ে তারা কিভাবে যুক্ত হয়। প্রথমটা শুরুর শেষ পয়েন্টে, দ্বিতীয়টার শুরুর পয়েন্ট, আবার দ্বিতীয়টার শেষ পয়েন্টে তৃতীয়টার শুরুর পয়েন্ট, অর্থাৎ মানে রোধগুলো পরপর একটার পর একটা এইভাবে যুক্ত হলে আমরা সেটাকে শ্রেণী বলবো। তাহলে সমান্তরাল কখন বলবো? ধরো আমার 3টা রোধ আছে, এরকম 3টা রোধকে যদি আমি এমন ভাবে যুক্ত করি যাতে এমন ভাবে যুক্ত করলাম যাতে তাদের সকলের শুরুর বিন্দু একটি সাধারণ পয়েন্টে এবং সকলের শেষ বিন্দু অপর একটি সাধারণ পয়েন্টে যুক্ত হয়। আমি বলতে চাচ্ছি তাদের সবার শুরুর বিন্দু যাতে একই পয়েন্টে থাকে, হ্যাঁ, এবং তাদের সবার শেষ বিন্দু অর্থাৎ টার্মিনেটিং পয়েন্ট এটাও যাতে একটা সাধারণ বিন্দুতে থাকে। এইভাবে যদি আমি রোধগুলোকে যুক্ত করি তখন এই সমবায়কে আমরা কি বলবো? সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, তাহলে এটা যদি আমি একটা বর্তনী বানিয়ে ফেলি, তাহলে বর্তনী বানাইতে অবশ্যই আমাকে একটা ব্যাটারি দিতে হবে এবং এটা হচ্ছে বর্তনী। এই বর্তনীর বিভব আমি জানি ভি এবং বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় আই। ঠিক আছে, আই। হ্যাঁ, তাহলে তোমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমার তুল্য রোধটা কি হবে? কথাবার্তা একই, যে এই 3টা রোধ বসানোর পর আমার বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ যেমন, এদেরকে সরাই দিয়ে যদি আমি একটা রোধ বসাই এবং তখনও যদি আমার বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ আগের মতোই থাকে, যা ছিল 3টা রোধ থাকাকালীন আমার এগুলা যা ছিল, 3টার বদলে আমি একটা রোধ বসানোর পরও যদি এগুলার মান পরিবর্তন না হয়, আগের মতোই থাকে, তখন ওই একটা রোধকে আমি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বলবো। ঠিক আছে, তাহলে চেহারাটা মূলত এরকম হয়। এই যে 3টা রোধ সরাই দিয়ে আমি একটা রোধ বসালাম, তখনও কিন্তু আমার ভি এবং আই এদের মানের কোনো পরিবর্তন হয় না, আগের মতোই আছে। তখন এই রোধটাকে আমি বলবো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বা আরপি। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমার পি আর পি, আর আগেরটা ছিল আরএস, অর্থাৎ সিরিজ কম্বিনেশনের জন্য আমার তুল্য রোধটা ছিল আরএস। তাহলে এবার আমরা আরপি বের করার সিস্টেমটা কিভাবে বের করে এটা দেখবো, কিন্তু এর আগে তোমাদেরকে সমান্তরাল সমবায়ের 2টা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ভালো করে জানতে হবে। প্রথমটা তো আমরা পড়েছি যে সবগুলার শুরুর বিন্দু একটি সাধারণ বিন্দুতে, সবগুলার শেষ একটি সাধারণ বিন্দুতে হতে হবে। এটা ছিল তার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা শ্রেণীতে দেখেছিলাম যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই রকম তড়িৎ প্রবাহিত হয়, শ্রেণীতে দেখেছিলাম। সমান্তরালে কিন্তু কথা উল্টা, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য একই রকম। দেখো, এটা যদি বিভব পার্থক্য হয়, আমি ধরে নিই এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিবি, তাহলে দেখো আমার R1, এটাকে ধর আমি R1 ধরলাম, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার R3। R1 এর রোধের বিভব পার্থক্যও কিন্তু VA মাইনাস VB, R3 রোধের বিভব পার্থক্যও কিন্তু VA মাইনাস VB। তাহলে সমান্তরালের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য কিন্তু একই রকম, কিন্তু প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ কিন্তু একরকম না। দেখো, তড়িৎ প্রবাহটা কিন্তু এই পয়েন্টটা এসে 3টা ভাগে ভাগ হচ্ছে। এটাকে যদি আমি বলি I1, এখান থেকে ভাগ হচ্ছে I2, এখান থেকে ভাগ হচ্ছে I3। একটা তারই 3টা ভাগ হলো না, তাহলে আমার তড়িৎ প্রবাহ কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে শ্রেণীতে কিন্তু আমার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একই ছিল সবার ক্ষেত্রে, সকল রোধের ক্ষেত্রে, কিন্তু বিভব পার্থক্য কিন্তু সবার জন্য ভিন্ন ছিল। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সবার জন্য বিভব পার্থক্য কিন্তু একই রকম, কিন্তু সবার জন্য তড়িৎ প্রবাহটা কিন্তু ভিন্ন। ঠিক আছে, তাহলে এই ধারণাটাকে দিয়ে আমরা আরপি এর মান বের করব। তোমরা দেখো, আমি বলেছি যে এই তড়িৎ প্রবাহটাই কিন্তু আমার 3টা ভাগে ভাগ হবে। তাহলে কি আমি এটা বলতে পারি না যে I সমান হচ্ছে I1 যোগ I2 যোগ I3? এটা বললে কি ভুল হবে? এটাই তো 3টা ভাগে ভাগ হইলো। ঠিক আছে, এখন আমি I1টা বের করি। দেখো তো, আমি জানি I1 হচ্ছে এই রোধের ভেতর দিয়ে যাচ্ছে, এই রোধটাকে আমি জানি R1, এবং এই রোধের জন্য বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB। দেখো, এই প্রান্তের বিভব VA, এই প্রান্তের বিভব VB,
তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? পার্থক্যটা কিন্তু ভি। তাহলে প্রত্যেকের জন্য বিভব পার্থক্য কিন্তু ভি। আমরা ভি ধরে কাজ করব, এটা বারবার এ বি না বলি, ঠিক আছে? তাহলে আমার I1 টা কি হবে? আমরা জানি I equals to V by R, I equals to V by R, এটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভিটা সবার জন্য একই রকম, অর্থাৎ ভি, এই ভিটা কিন্তু বিভব পার্থক্য, নট বিভব। V by R, R হচ্ছে R1। ঠিক একইভাবে দেখো I2, দ্বিতীয় বিভবটা, দ্বিতীয় তড়িৎটা কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে? R2 এর ভেতর দিয়ে। তাহলে I2 হচ্ছে গিয়ে V by R2, এটার জন্য কিন্তু বিভব পার্থক্য V। আর তৃতীয়টা হচ্ছে V by R3। তাহলে তুমি যদি ভিটা কমন নাও, তাহলে V কমন নিলে হয়ে যায় 1 by R1 যোগ 1 by R2 যোগ 1 by R3। এটা একটা রাশি ধর আমি পেলাম যে I সমান V 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। এখন দেখো আমি বলেছিলাম এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ বসাবো, আমার একটা রোধ বসাবো, আমার হচ্ছে ভি আই এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই বর্তনীর ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি আমার ভি আই এর মান কত? আই এর মান ভি বাই আর পি। দেখো আমি শুধু ওহমের সূত্রটা ইউজ করলাম, আই এর মান ভি বাই আর পি। আবারও দেখো এই সমীকরণের জন্য আমার লেফট হ্যান্ড সাইড, এই সমীকরণের জন্য আমার লেফট হ্যান্ড সাইড সমান, অর্থাৎ আমি রাইট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে সমান লিখতে পারি। দেখো তাহলে আমরা কি লিখতে পারি এখন? অতএব কি লেখা যায়? এটা থেকে আমি কি পাই? ভি বাই আর পি, এটা সমান কি হবে? এটা হবে, কারণ এখানে ছিল আই সমান এটা, আবার ওই একই আই সমান এটা, তাহলে এটা সমান এটা লেখা যায়। তাহলে দেখো ভি বাই আর পি সমান হচ্ছে ভি বাই 1 বাই R1 যোগ 1 বাই R2 যোগ 1 বাই R3। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। দুই পাশে আমার ভিটা কাটাকাটি চলে যায়, কাটাকাটি করে দাও। ভি কাটাকাটি করলে অতএব আমার সূত্রটা আসে হচ্ছে 1 বাই RP সমান হচ্ছে 1 বাই R1 যোগ 1 বাই R2 যোগ 1 বাই R3। তাহলে এটা আমার কিসের জন্য? তুল্য রোধের সূত্র, সমান্তরাল সমবায়ের জন্য। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি করেছিলাম? আমরা শুধু যোগ করেছিলাম, আমার যতগুলা রোধ ছিল সবগুলাকে অ্যালজেব্রিক ওয়েতে জাস্ট সিম্পলি যোগ করেছিলাম। সমান্তরালের ক্ষেত্রে কিন্তু তাই, কথা এরকম না, কথা একটু ভিন্ন। সমান্তরালের ক্ষেত্রে আমি সরাসরি কোনো আরপি এর মান পাই না, আমি কি পাই? 1 বাই আরপি। 1 বাই আরপি সমান কি? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ঠিক আছে? অতএব তোমার কিন্তু 1 বাই RP সমান 1 বাই R1 যোগ 1 বাই R2 যোগ ডট 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 যোগ 1 বাই RN। এটা মূলত একটা সূত্র। মানে তুমি হচ্ছে 3টা নাও বা 10টা নাও বা n সংখ্যক নাও, n মানে হচ্ছে আমি যখন বড় কোনো সংখ্যা নিয়ে কথা বলি তখন হচ্ছে আমি মানে n দেই তাতে, তাই না? ঠিক আছে? তাহলে n সংখ্যক নিলে কিন্তু আমার সূত্রটা এরকম হবে। তুমি যদি 5টা নাও, 5টার জন্য এরকম 5টা যোগ করবা তাহলেই হবে। তাহলে এটাও কিন্তু মনে রাখা সহজ। আগেরটাতে আমরা জেনেছিলাম RS সমান R1 R2 R3 তিনটার যোগফল, এখানে সবগুলা শুধু উল্টা। 1 বাই RP সমান 1 বাই R1 যোগ 1 বাই R2 যোগ 1 বাই R3 এইভাবে যোগ করলেই হয়। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, সূত্রগুলো ইম্পর্টেন্ট, কারণ সূত্রই যদি ভুলে যাও তোমরা কোনো অঙ্ক করতে পারবে না। ঠিক আছে? এখন আমি আগেরটাতে যেমন বলেছিলাম এই ক্ষেত্রে বলতে হবে যে আগের অর্থাৎ শ্রেণী সমবায় কিন্তু আমরা বলেছিলাম যে আমার RS এর মানটা অলওয়েজ R1 অথবা R2 অথবা R3 অথবা ডট 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 RN। তুমি যত সংখ্যকই যোগ করো না কেন, তো যোগ করার পর তোমার যে RS তুল্য রোধটা বেরোবে ওইটা কিন্তু ওদের যে কোনো মানের চেয়ে বড়। আমরা অঙ্ক করেও দেখেছিলাম। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কথাটা উল্টা। দেখো আমরা দেখি, আমি যদি ধরো আমি বের করলাম, আমি জানি যে আমার R1 এর মান দিয়ে দিয়েছি 1, R2 এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 2, আর R3 এর মান দিয়ে দিয়েছে ধর আগের মতোই 0.5 ওহম আছে সবার সাথে। ঠিক আছে? তাহলে যদি আমি বলি তোমাকে তুল্য রোধ বের করতে, এটা কিন্তু একটা অঙ্ক করাচ্ছি ধরে নাও, তুল্য রোধ বের করতে, তাহলে তুল্য রোধ তোমরা বের করো। আমরা জানি 1 বাই RP
সমান, অনুরোধ করবো তোমরা খাতায় করো, কারণ তোমরা নিজেরা যখন করবে তখন আসলে তোমাদের বই বুঝতে অসুবিধা হচ্ছে এটা ধরা পড়বে। যত না করলে কোনোদিন বুঝতে পারবা না যে আসলে কোথায় বুঝতে পারো নাই। পরে যখন হঠাৎ করে একদিন একটা অঙ্ক নিয়ে বসবা দেখবা কিচ্ছু বুঝতে পারছো না, ঠিক আছে? এই কারণে তোমরা তোমাদের অনুরোধ করি যখন আমি পড়াই তখন যাতে তোমরা খাতাটা নিয়ে বসো, সাথে সাথে লেখো। ভিডিওর একটা মানে উপকারিতা আছে, তুমি যেখানে বুঝলা না সেখানে কিন্তু পজ করে বুঝতে পারো। সেখানে তুমি ভিডিওটা স্টপ করে দরকার পড়লে তুমি আরো পিছিয়ে এসে রিভাইন্ড করে আরেকবার বুঝতে পারো। এটা হচ্ছে তোমাদের অনলাইন ভিডিওর উপকারিতা, অনলাইন ভিডিওর বেনিফিট। এটাকে কাজে লাগানো শিখতে হবে, ঠিক আছে? এটাকে কাজে লাগাইতে হবে। তোমাদেরকে সিরিয়াসলি বলছি যে তোমরা খাতা কলম নিয়ে বসবে, যাতে যা আমি করাচ্ছি তা তোমরা খাতায় লিখতে পারো। এবং তোমাদের এই বছরে যে বইটা, আমি খুবই দুঃখিত, আমার এইভাবে বলা উচিত না, কিন্তু এই বছরের বইটা ভালো হয় নাই। আমরা যখন ক্লাস 9-10 ছিলাম আমরা যে বই পড়েছি ওই বইটা এই বছরের বইয়ের চেয়ে স্ট্যান্ডার্ডের দিক দিয়ে অনেক কোয়ালিটিফুল ছিল। এই বছরের বইটা তেমন ভালো না। এই কারণে এই বিষয়গুলো কিন্তু এইভাবে কোথাও বলা নাই তোমাদের বইয়ে। তোমাদের বই এই বিষয়গুলো এইভাবে বলা নাই, এগুলো আমি নিজে থেকে বলছি, আমার আগের বই থেকে বলছি। এই কারণে এগুলো তোমরা খাতায় নোট করো, তা না হলে তোমরা যখন তোমাদের বই নিয়ে বসবে তখন আসলে তেমন কিছু বুঝতে পারবে না। ওদের ব্যাখ্যা আলাদা, ওদের ব্যাখ্যাটা ভালো না, একদম ভালো হয় নাই। তাহলে এই বিষয়টা এইভাবে পড়লে তোমরা আসলে বুঝতে পারবা সহজে। এগুলো তোমাদের খাতায় নোট করা উচিত। দেখো তাহলে এই যে অঙ্কটা বের করতে বলছি তোমরা নিজেরা করো, এরপর চেক করো যে আমার সাথে তোমার উত্তর মিললো কিনা। তাহলে দেখবা সবচেয়ে বেশি তুমি মানে হেল্পফুল হচ্ছে, তোমার হেল্পটা সবচেয়ে বেশি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি মানগুলো বসাই 1/1, R1 এর মান 1 যোগ 1/R2 এর মান বসিয়েছি 2 আর 1/R3 এর মান বসিয়েছি 0.5। দেখো তো এটা হচ্ছে 1/2 মানে হচ্ছে 0.5 যোগ 1/0.5, 0.5 মানে হচ্ছে আবার হাফ। দেখো এখানে একটা হাফ আছে, তাহলে এই হাফটাকে যখন উপরে নিয়ে যাব তখন এটা উল্টে যাবে। তাহলে 2, দেখো এটা 2। তোমরা ক্যালকুলেটর করবে তাহলে দেখো অসুবিধা হবে, 2 সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 2। তাহলে দেখো তো এই তিনটাকে যোগ করলে আমার আসে 3.5। এখন বলবে ও আচ্ছা স্যার শ্রেণীতেও তো আমার 3.5 আসছিল, সমান্তরালও তো 3.5 আসছে। না, ভালো করে খেয়াল করে দেখো, তোমার আরপি এর মান বেরোয় নাই, এটা বেরিয়েছে 1/RP এর মান, ঠিক আছে? তোমরা অনেকে এই জায়গাতে ভুল করো, তোমরা 1/RP এর মান বের করে এটাকেই বলো আরপি, এটা দিয়ে অঙ্ক করো, অঙ্ক ভুল হয়ে যায়। এটা 1/RP এর মান, এটা আরপি এর মান না। অতএব এখন যদি তোমাকে আমি বলি, তাহলে এখান থেকে দেখো, অতএব আরপি এর মানটা, আরপি এটার মানটা হবে তাহলে 1/3.5। বুঝা গেছে? এটা হচ্ছে আমার আরপি এর মান। তাহলে আরপি এর মান এটা করলে কত আসে? এটা করলে আসে 0.28 ওহম, ঠিক আছে? দেখো 1/RP এর মান যেটা বেরিয়েছিল এটার একক কিন্তু ওহম ছিল না। দেখো সবার রোধ নিচে, তাহলে ওহমের সূত্রটা এটার উল্টাটা ছিল, মানে ওহম ইনভার্স ছিল এটা সূত্র। এটাকে যখন আমি আবার 1 দিয়ে ভাগ দিয়ে দেব তখন কিন্তু আবার ওহম হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখতে পাচ্ছ যে তোমরা R1, R2, R3 এর মান জানিয়েছো, তোমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে আরপি বেরোয় এটার মান ওদের যে কোনো মানের চেয়ে ছোট। শ্রেণীতে কথাটা যেমন ছিল, সমান্তরালের ক্ষেত্রে তার উল্টা। দেখো শ্রেণীতে আমার R1, R2, R3 এদের যে কোনো মানের চেয়ে RS এর মানটা বড় ছিল, সমান্তরালের ক্ষেত্রে R1, R2, R3 এদের যে কোনো মানের চেয়ে আমার আরপি এর মানটা ছোট, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের নৈবিত্তিকে বা কোথাও প্রশ্নটা আসতে পারে, বুঝার বিষয় ভালো করে বুঝলেই হয়। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে তোমাদের সমান্তরাল সমবায় সূত্রটা ইম্পর্টেন্ট, সূত্রটা ভালো করে বুঝলে আশা করি আর তেমন কষ্ট হবে না। এটা রোধের একটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের মাঝে মধ্যে দেখেছি আসছে, মানে তথাকথিত অঙ্ক না যে মানগুলা দিয়ে দিব সূত্রে বসাবো অঙ্ক হয়ে যাবে, এটা তেমন অঙ্ক না, এটা একটু ভিন্ন, তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো তোমাদের বলে দেওয়া আছে যে দুইটা রোধ R1, R2, R1 এর আপেক্ষিক রোধ হচ্ছে রো, যেটা আমরা জানি, দৈর্ঘ্য হচ্ছে L। R2 এরও আপেক্ষিক রোধ হচ্ছে রো, আপেক্ষিক রোধ একই রকম, তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা রোধই একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, একই পদার্থ দিয়ে তৈরি দুইটা রোধ। তা না হলে কিন্তু আমার আপেক্ষিক রোধ ভিন্ন হতো। দুইটারই দৈর্ঘ্য কিন্তু L, এটাও বলা আছে, কিন্তু প্রথম রোধের ব্যাসার্ধটা R, দ্বিতীয় রোধের ব্যাসার্ধটা 2R, মানে প্রথম রোধের ডাবল দ্বিতীয় রোধের ব্যাসার্ধ। এগুলো যদি এমন হয় তাহলে প্রথম রোধ এবং দ্বিতীয় রোধের অনুপাতটা বের করতে বলছে, ঠিক আছে? আমি এই যে ইষ্টু চিহ্ন দিয়েছি, এটাকে ইষ্টু বলেন। তাহলে প্রথম রোধ এবং দ্বিতীয় রোধের অনুপাতটা বের করতে বলেছে। এটা কত? অনুপাত মানে কিন্তু আসলে যে এটা R1/R2,
এটা কত, একই কথা। এটাকে এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবে ইস্টু চিহ্ন দিয়েও লেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো আমরা অঙ্কটা করি, তোমরা পজ করে নিজেরা ট্রাই করো, যদি পারো খুবই ভালো, না পারলে তারপর আমারটা দেখো। যে আমরা জানি R1, আমরা কি জানি, আমরা রোধের সূত্র জানি, রোধের সূত্র R1 = রো L বাই A। তাহলে ওইটাই আমরা কাজে লাগাবো এখানে, রো L বাই A। এ মান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমার এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া না থাকলেও আমার কিন্তু ব্যাসার্ধটা দেওয়া আছে। আমরা জানি ব্যাসার্ধ দিয়ে আমি একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারি, যেটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে দেখো এটা হচ্ছে পাই আর স্কয়ার। এটা হচ্ছে আমার প্রথম রোধ R1 এর মান। হ্যাঁ, এখন যদি আমি দ্বিতীয় রোধ বের করি R2, একই রকম করে বের করব। দেখো রো রো L বাই A, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমার ব্যাসার্ধ দেওয়া আছে, বের করো পাই আর স্কয়ার। এখানে r হচ্ছে এই 2r, এই পুরাটার মানই হচ্ছে r, পুরাটাই ব্যাসার্ধ, অর্থাৎ গুণ 2r হোল স্কয়ার। বুঝতে পারছো আশা করি। দেখো এই 2r, এটাকে যদি আমি স্কয়ার করে দিই তাহলে হয়ে যায় 4 পাই আর স্কয়ার। দেখো আমার R1 এর মান পেয়েছি, R2 এর মান পেয়েছি। এখন আমাকে অনুপাত বের করতে বলেছে, মানে ভাগ করতে বলেছে, ভাগ করে দাও সিম্পলি। আমরা কিন্তু R1 এর মান পেয়েছি, R2 এর মান পেয়েছি। এখন আমাকে বলছে যে অনুপাত বের করতে। অনুপাত মানে হচ্ছে R1 বাই R2 বের করতে। সিম্পলি বের করো, R1 এর মান হচ্ছে যেটা আছে বসাই দিই, রো আর L গুণ আকারেই কিন্তু আছে, তাই না? তাহলে আমি একসাথে উপরে লিখি রো L, আর নিচে হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। আর R2 এর মান হচ্ছে রো L 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। এখন দেখো আমি বসিয়ে ফেললাম, তোমরা যদি খাতায় লিখে থাকো তাহলে অসুবিধা হবে না। তাহলে এটাকে যদি আমি লিখি, দেখো রো L বাই পাই আর স্কয়ার, এটা এখানে ভাগাকার আছে, উপরে নিয়ে গেলে মানে ওই পাশাপাশি লিখলে এটা উল্টায় যাবে, এটা ভাগাকার আছে, গুণাকারে করলে উল্টায় যাবে। আশা করি এগুলো তোমাদের একদম ক্লিয়ার। বাই রো L, দেখো তো এটা আসে আমার। এখন যদি আমি কাটাকাটি করি, সবকিছু কাটাকাটি করলে আমার কি আসে, এটার মানটা আসে হচ্ছে 4। এই যে দেখো একটা 4ই বেঁচে আছে, তাহলে অর্থাৎ আমার কি আসতেছে এখানে, অর্থাৎ R1 বাই R2 এর মান আসতেছে 4 বাই 1। যদি লিখি ভুল হবে কোনো, এটা নিচে কিন্তু একটা 1 ভাগাকার আছে, লেখাই যায়, এটা ব্যাপার না। তাহলে এটাও মুছে দিচ্ছি আমি। তাহলে অতএব R1 R2 হচ্ছে 4:1। এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার কাছ থেকে চেয়েছে। কিন্তু এটার অর্থটা কি, অর্থটা বুঝতে হবে। অর্থটা হচ্ছে, দেখো এখান থেকে তাকাও, এই সূত্রটা থেকে, এটা থেকে আমি R1 এর মান কি বলতে পারি, R1 সমান R2 টাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে 4R2 হয়ে যায় না, 4R2। R2 এর মানটা ওইদিকে নিয়ে গেলে ভাগাকারে ছিল, এবার সেখানে গুণ হবে। ভালো করে দেখো তো আমার R1 এর মানটা R2 এর মানের 4 গুণ। কে বড়? অবভিয়াসলি R1 বড়, কারণ R1 হচ্ছে আমার R2 এর মানের 4 গুণ। কেন 4 করে একটু দেখি আমরা বলেছিলাম R2 এর ক্ষেত্রে ব্যাসার্ধটা কিন্তু 2R, মানে R1 এর ব্যাসার্ধ যা তার ডাবল। আর ব্যাসার্ধ দিয়ে কিন্তু আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করি। তাহলে এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধ বেশি মানেই কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। আর আমরা পড়েছিলাম যে আমাদের রোধ কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। রোধ আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে। তাহলে আমরা বলছি আমার R2 এর ক্ষেত্রে, এই তারের ক্ষেত্রে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাহলে আমার এই তারের রোধটা কিন্তু কম। দেখো আমি এটাই কিন্তু বলছি, আমার R2 এর মান কম R1 এর চেয়ে। এই কারণে তো R1 এর সাথে মানে সমান চিহ্ন, সমান হইতে হয়েছে আমাকে 4 গুণ করে, কারণ R2 এর মানটা কম R1 এর চেয়ে। এই কারণে 4 গুণ মানে 4টা R2 কে একসাথে করলে আমার R1 এর সমান হবে। এই কথাটার অর্থ তাই। অর্থাৎ এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে R1 এর মানটা হচ্ছে R2 এর মানের 4 গুণ। আর যখন তোমাকে বলবো অনুপাত বের করে দিতে, তুমি শুধু এইটুক করলেই হবে। আমি শুধু বুঝাই দিলাম এই কথাটার মানে কি, বুঝতে পারছো? এটা কিন্তু তথাকথিত
আমি একটা অঙ্ক দিব, একটা মান দিব, মানটা বসায় তুমি অঙ্ক করবে এরকম না, এটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হয়। অঙ্কটা ইম্পর্টেন্ট, এরকম এই টাইপের অঙ্ক আসতেই পারে। আমি এখানে তোমাকে আমি ব্যাসার্ধ দিয়ে বললাম যে এটার ব্যাসার্ধ এটার দ্বিগুণ, তোমাকে হয়তো অন্য একটা অঙ্কে বলে দিবে এটার দৈর্ঘ্য এটার চেয়ে দ্বিগুণ, বা এটার দৈর্ঘ্য এটার চেয়ে দ্বিগুণ, দৈর্ঘ্যের ফের করে দিবে, বা তোমার হচ্ছে এইরকম এই জিনিসগুলো তোমাকে উল্টাপাল্টা করে দিবে, তখন বলবে তোমার অনুপাত বের করতে। এই সিস্টেমে তুমি অনুপাতটা বের করবে। আশা করি তোমরা হচ্ছে আমার রোধের অঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এগুলো থিওরিটিক্যালি পড়লাম যে এটা কেমন, কোনটা কেমন হয়, কোনটাতে কিভাবে যুক্ত হয়। একটু প্র্যাকটিক্যালি দেখি যে ধরো আমাদের বাসা বাড়িতে কিভাবে হচ্ছে আমরা আমাদের বাসা বাড়ির যে ডিভাইস গুলো হতে পারে, বাল্ব হতে পারে, টিভি, ফ্যান, ফ্রিজ, এগুলো আমরা কিভাবে যুক্ত করি, এগুলো কি শ্রেণীতে যুক্ত করি না সমান্তরালে যুক্ত করি। টপিকটা খুব ইম্পর্টেন্ট, খুব মজার, বুঝলে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, ধরো আমি আমার বাসা বাড়ির জিনিসগুলোকে আগে শ্রেণীতে যুক্ত করি, দেখি কি হয়। ধরো বাসা বাড়িতে আমার এটা হচ্ছে সুইচ, কার সুইচ, এটা হচ্ছে আমার লাইটের সুইচ। ধরো লাইট একটা আছে আমার, সেটার সুইচ এটা। ধরো আমার বাসা বাড়িতে একটা ফ্যানও আছে। ফ্যান কিভাবে আঁকা যায়, ধরো এটা একটা ফ্যান, ঠিক আছে, তোমরা ধরে নাও এটা একটা ফ্যান। এটা হচ্ছে এই যে দেখো, এটা ফ্যানের সুইচ হচ্ছে, এটা যুক্ত করলাম। আমার বাসা বাড়িতে ধরো আরো একটা টিভি আছে, এটা হচ্ছে সেই টিভির সুইচ। আর ধরো এটা হচ্ছে সেই টিভি, যদিও এত বাঁকাতে টিভি আমার বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, এটাকে ধরো আমি যুক্ত করলাম। আবারও বলছি যে আমার বাল্ব, আমার ফ্যান, আমার টিভি, সব ডিভাইসকে কিন্তু আমি শ্রেণীতে যুক্ত করলাম। ঠিক আছে, শ্রেণীতে যুক্ত করলে দেখি ঘটনাটা কি হয়। যে আমি ধরো আমি সবগুলো সুইচ আমার এখন কিন্তু অফ, দেখো আমি অন করলাম। তোমরা সুইচ বুঝো তো, এটা হচ্ছে সুইচ, ঠিক আছে। এটা কি অন আছে না অফ আছে বলো তো? এটা কিন্তু অফ আছে। অন মানে কি? অন মানে হচ্ছে এই দাগটাকে যখন আমি টেনে কাছে আনবো, অর্থাৎ এই দাগটাকে যখন আমি কানেক্ট করাই দিব, এটাকে যখন কানেক্ট করাই দিব তখন আমার বর্তনীটা সম্পূর্ণ হবে, তখনই আমরা বলবো সুইচটা অন আছে। দেখো এই দাগটা যখন ছিল না তখন কিন্তু এদিক দিয়ে বিদ্যুৎ আসবে, এসে এখানে আটকা যাবে, কিন্তু এখানে যাওয়ার কিন্তু রাস্তা নাই, কারণ আমি সুইচকে এখন অন করিনি, তাহলে বিদ্যুৎ যাওয়ার কিন্তু কোনো রাস্তা নাই। এই কারণে আমি ধরো বিদ্যুৎটা আমি অন করছি, বাল্ব অন করলাম, এই যে দেখো যাওয়ার রাস্তা হলো, বিদ্যুতের দিক দিয়ে এসে বাল্বের ভিতর দিয়ে যে এখানে আবার আটকে যাবে যতক্ষণ না পর্যন্ত আমি ফ্যানটা অন করলাম, ধরো আমি টিভিটা অন করলাম। এখন কিন্তু আমার বর্তনীটা একটা বদ্ধ বর্তনী, অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে এসে আমার বাল্বের, লাইটের, টিভির ভেতর দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে ফেরত আসবে। তাহলে সবকিছু ধরো আমার চলছে, আমি টিভি দেখছি, লাইট ফ্যান ছেড়ে আমি টিভি দেখছি, ঠিক আছে, নো প্রবলেম। এখন আমার টিভি দেখার শখ ধরো মিটে গেল, আমি ভাবলাম যে টিভি দেখবো না, বন্ধ করে দিই। আমি যেই টিভির সুইচটা অফ করব, যেই টিভির সুইচটা অফ করব, বিদ্যুৎ কিন্তু এদিকে আসতেছিল, ঠিক আছে, দেখো ফ্যান লাইট আসলো, ফ্যান আসলো, এখানে এসে কিন্তু আমার বিদ্যুৎ যাওয়ার কোনো পথ পাবে না, তাহলে বিদ্যুৎ কিন্তু এখানে এসে থেমে যাবে, আর বিদ্যুৎ প্রবাহ কিন্তু আর হবে না। বিদ্যুৎ প্রবাহ হওয়ার জন্য কিন্তু আমার যে পয়েন্টে থেকে আমার ইলেকট্রনগুলো যাচ্ছে আবার সেই পয়েন্টেই ফিরে আসতে হবে, এটা বিদ্যুৎ প্রবাহের একটা শর্ত। তাহলে এখন কিন্তু বিদ্যুৎ এখানে যে আর যাওয়ার কোনো পথ পাচ্ছে না, তাহলে বিদ্যুৎ প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে। তুমি বলবো আরে আমি টিভির সুইচ বন্ধ করলাম, আমার লাইট ফ্যান কেন বন্ধ হয়ে গেল? কারণ টিভির সুইচ বন্ধ করলেই কিন্তু আমার বর্তনীটা আর বদ্ধ বর্তনী থাকছে না, বর্তনীটা হয়ে গেছে খোলা বর্তনী। তাহলে খোলা বর্তনীতে তো আমার বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এটা হচ্ছে আমার শ্রেণীতে যুক্ত করার অসুবিধা, যদি আমি আমার ঘরের জিনিসপত্র শ্রেণীতে যুক্ত করি, এটা অসুবিধা। বা চিন্তা করো তোমার সবকিছু ধরো এরকম শ্রেণীতে আছে, যুক্ত করলাম, তুমি টিভি দেখতেছো, হঠাৎ করে তোমার লাইটের যে ফিউজ ফিলামেন্টটা ধরো পুড়ে গেল, তোমার লাইটটা নষ্ট হয়ে গেল। ধরো তোমার লাইটটা নষ্ট হয়ে গেল, তোমার সুইচটা অন কিন্তু তোমার লাইটটা নষ্ট হয়ে গেল, তাহলে বিদ্যুৎ কিন্তু এদিক দিয়ে এসে তোমার বাল্বে যাবে, যখন দেখবে বিদ্যুৎ বাল্ব জ্বলছে না, বিদ্যুৎ কিন্তু আর ওদিকে যাবে না। কেন যাবে? কারণ এই দিক দিয়ে যাওয়ার পথ নাই, তো সে তো জ্বলছে না, সে তো বন্ধ হয়ে আছে। তাহলে তুমি বলবা যে আমার লাইট নষ্ট হয়ে গেছে, আমার টিভি চলে না কেন? টিভি চলবে না, তখন বর্তনীটা তো বদ্ধ বর্তনী নাই, বর্তনীটা খোলা বর্তনী হয়ে গেছে, এবং খোলা বর্তনীতে তো বিদ্যুৎ প্রবাহ হয় না। এটা হচ্ছে আমার শ্রেণীতে যুক্ত করার অসুবিধা। এই কারণে আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ প্রবাহ হয়, বাসা বাড়িতে যে আমরা আমাদের ডিভাইস গুলা কানেক্ট করি, এগুলা কখনোই শ্রেণীতে করি না, এগুলো আমরা সমান্তরালে করি। তাহলে এবার আমরা দেখি সমান্তরালে যদি যুক্ত করি তাহলে কি হয়।
দেখো তো এবার আমি কি করলাম, এবার আমি আমার ওই বাল্ব, ওই ফ্যান এবং ওই টিভি কে আমি এবার সমান্তরালে যুক্ত করলাম। এখন আমরা জানি সমান্তরালের ক্ষেত্রে কিন্তু আমার যে তড়িৎ প্রবাহিত হয় আই, এটা কিন্তু এখান থেকে এসে তিনটা ভাগে ভাগ হয়, I1, I2, I3, ঠিক আছে, তিনটা ভাগে ভাগ হয়। এখন চিন্তা করো টিভি দেখতে দেখতে তুমি বোর হয়ে গেলা, ধরো যে সবগুলা সুইচ অন, সবগুলা সুইচ অন, টিভি দেখতে দেখতে তুমি বোর হয়ে গেলা, ভাবলা তুমি তোমার টিভিটা বন্ধ করে রাখো, টিভিটা তুমি অফ করে দিলাম, তাহলে এই I3 বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে, কারণ I3 এখান থেকে এসে যখন দেখবে যে এখানে আর যাওয়ার পথ নাই, সে আর প্রবাহিত হবে না। কিন্তু I2 কিন্তু I2 এর মতোই প্রবাহিত হবে। দেখো I2 এর যাত্রা পথে কিন্তু কোনো বাধা নেই, I2 এর জন্য এখনো কিন্তু বর্তনীটা বদ্ধ বর্তনী, I1 এর জন্য কিন্তু বর্তনীটা এখনো বদ্ধ বর্তনী, শুধুমাত্র টিভিটা অফ করলে I3 এর যেটা, I3 এর জন্য বর্তনীটা আমার খোলা হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ সমান্তরালে আমি যুক্ত করলে আমি টিভি সুইচ অফ করলে শুধু টিভিটাই অফ হবে, আমার লাইট ফ্যান এগুলো অফ হবে না। এই কারণে আমরা আমাদের বাসা বাড়িতে যে মানে কি বলে কথাটা হচ্ছে বাড়িতে সমবায়, বাড়ি বা গৃহের সমবায়, ওই গৃহের সমবায় আমরা সব সময় সমান্তরাল বর্তনী, সমান্তরাল সমবায় ব্যবহার করি, শ্রেণীটা ব্যবহার করি না। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এখন আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট টপিক। এখন আমরা করব হচ্ছে তড়িৎ ক্ষমতা নিয়ে। এই টপিকের উপর অনেক অঙ্ক আছে, অনুরোধ করব ভালো করে বোঝার জন্য। ক্ষমতার সংজ্ঞাটা তোমরা পড়ে আসছো এর আগের অধ্যায়গুলোতে, যে কাজ করার হারকে আমার ক্ষমতা বলে, তাই তো? আচ্ছা, তড়িৎ ক্ষমতা বোঝার আগে আমাকে তড়িৎ শক্তি বুঝতে হবে, কারণ কাজ করার হারকে আমার ক্ষমতা বলে, বা আরেকটা সংজ্ঞা অনুসারে শক্তির রূপান্তরের হারকেই তো আমার ক্ষমতা বলে, তাই তো? তাহলে শক্তিটা কি এটাকে বুঝতে হবে। আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে কোন একটা বর্তনীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক একক ধনাত্মক আদানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে যে কাজ করতে হয়, এই কাজটাকে কি বলে, মনে আছে কিনা? দেখো তো তোমাদের মনে আছে কিনা যে কোন একটা পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ধনাত্মক একটা এক একক চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে কিন্তু আমরা বিভব বলেছিলাম। যে এক কুলম্ব চার্জকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে যে কাজ করতে হয় সেটাকে বলা হয় বিভব, ভি। আশা করি মনে আছে, ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ, আমরা ওইভাবে পড়েছিলাম। তাহলে এক কুলম্ব চার্জকে নিতে আমার ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়। আমি যদি বের করি যে কিউ পরিমাণ চার্জকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিতে কি পরিমাণ কাজ করতে হয়, তাহলে সেই পরিমাণটা হবে, কিউ পরিমাণ চার্জকে নিতে কাজ করতে হয় হচ্ছে ভি কিউ। একটা কলার দাম যদি 5 টাকা হয়, 5টা কলার দাম 5 গুণ 5 টাকা, তাই না? এরকমই যে এক কুলম্ব চার্জকে নিতে যদি ভি পরিমাণ কাজ করতে হয়, কিউ পরিমাণ চার্জকে নিতে আমার ভি কিউ পরিমাণ কাজ করতে হবে। তাহলে এই যে এই কাজ করতে হবে, এই কাজটা বা এটা কি বলে আমি হচ্ছে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি ডব্লিউ, ডব্লিউ সমান হচ্ছে ভি কিউ। তুমি দেখো আমরা বিভবের সূত্র পড়েছিলাম, বিভব ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ, এখান থেকে কিন্তু আমি সূত্রটা পাইছি। দেখো তাহলে এই যে পরিমাণ কাজ করতে হয় এটা হচ্ছে ভি কিউ, আর আমরা জানি কাজ মানেই তো হচ্ছে শক্তি, শক্তি আর কাজ কিন্তু একই জিনিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ওই কাজের পরিমাণ বা ওই শক্তির পরিমাণ, এই ডব্লিউ কে আমি কিন্তু তড়িৎ শক্তি বলবো, ঠিক আছে? তড়িৎ শক্তি ডব্লিউ সমান হচ্ছে ভি কিউ, এটা হচ্ছে আমার একটা সূত্র। দেখো ওহমের সূত্র অনুসারে আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর, আইআর এটাও জানি, এবং আরো একটা সূত্র জানি যে আমরা জানি I ইকুয়ালস টু কিউ বাই টি। এগুলো যদি ভুলে যাও তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি পার্ট 1 পার্ট 2 ভালো করে করো নাই। এগুলো এমন ভাবে পড়বা যাতে জীবনে কোনোদিন না ভুলো, ঠিক আছে? বেসিক ভুলে গেলে, তোমার বেসিক যদি নড়বড়ে থাকে, তুমি উপরের দিকে উঠতে পারবে না, তো তোমার বিল্ডিং তো শক্ত হবে না, ঠিক আছে? তোমার শিখাটা শক্ত হবে না। তাহলে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। এগুলা বেসিক, এগুলো এখান থেকে আমি দেখো কি করা যায়। কিউ এর মানটা আমি যদি এখান থেকে বের করি, তাহলে কিউ সমান কি আসে? আইটি। এই মানটা যদি এখানে বসাই আমি, দেখো ভি কিউ এর মানটা হচ্ছে আইটি, ভি আইটি, তাই না? আইটি আমার এই যে দেখো ভি ইকুয়ালস টু আইআর আমরা জানতাম, ভি ইকুয়ালস টু আইআর। তাহলে এখানে যদি ভি এর জায়গায় আমি আইআরটা বসাই, দেখি তো কি আসে। ভি ইকুয়ালস টু আইআর, আর আগে থেকে আমার আইটি ছিল, আইটি, তাহলে এটা হয়ে যায় আই স্কয়ার আর টি। এটাও কিন্তু
একটা ডব্লিউ একটা সূত্র, যে ডব্লিউ সূত্র হচ্ছে, আমি ডাব্লিউ মুছে দিই, এটা হচ্ছে আই স্কয়ার আর টি। বুঝতে পারছো? তুমি এটা দিয়েও ডব্লিউ সূত্র বের করতে পারবা, এটা দিয়েও বের করতে পারবা, ঠিক আছে? আরো সূত্র বানাই। দেখো তো আমার আই এর মান, এখান থেকে দেখো আই এর মান কি, ভি বাই আর। তাহলে আই স্কয়ার এর মান কি, ভি স্কয়ার বাই আর স্কয়ার। আশা করি অসুবিধা হচ্ছে না। আই এর মান হচ্ছে ভি বাই আর, তাহলে আই স্কয়ার এর মান হচ্ছে ভি স্কয়ার বাই আর স্কয়ার। আর আর টি আমার আগেই ছিল, আর টি। তাহলে দেখো তো একটা আর কাটাকাটি চলে গেলে তাহলে সূত্রটা হয় ভি স্কয়ার বাই আর টি। তাহলে এটাও কিন্তু আরেকটা সূত্র, ভি স্কয়ার বাই আর টি। এই প্রত্যেকটাই কিন্তু আমার তড়িৎ শক্তি বের করার সূত্র। প্রত্যেকটাই তড়িৎ শক্তি বের করার সূত্র। কিভাবে বের করলাম এটা যদি বুঝো, কোনোদিন মুখস্থ করার দরকার হবে না, কারণ তুমি বারবার নিজে বের করে নিতে পারবা। তাহলে ভি সমান ডব্লিউ সমান ভি কিউ। যখন তোমার ভি এর মান দেওয়া থাকবে, কিউ এর মান দেওয়া থাকবে, তখন তুমি এটা দিয়ে বের করবা। যখন তোমার আই এর মান দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে, টি এর মান দেওয়া থাকবে, তখন এই সূত্র ব্যবহার করবা। যখন ধরো তোমার কিউ এর মান দেওয়া নাই, ঠিক আছে, তখন তুমি কিউ এর মান বাদে যে সূত্রগুলো আছে ওগুলা দিয়ে তুমি আমার তড়িৎ শক্তির এককটা, তড়িৎ শক্তির মানগুলা বের করে ফেলবা, ঠিক আছে? দেখো তড়িৎ শক্তি যে কোনো শক্তির এককই হচ্ছে জুল। তাহলে যত সূত্রই হোক না কেন আমার এককটা কি হবে, ডব্লিউ এর একক কিন্তু সবসময় জুল হবে, জুল, ঠিক আছে? জুল। আচ্ছা, এটা হচ্ছে আমার তড়িৎ শক্তি পড়লাম। এখন পড়বো আসল টপিক, এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। আমরা মাত্র বললাম যে এটা তড়িৎ শক্তি আর তড়িৎ ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? যে শক্তি রূপান্তরের হারকে বা কাজ করার হারকে আমার ক্ষমতা বলে। আর হার মানে আমরা জানি যে একক সময়ে যে পরিমাণ কাজ হয়। তাহলে এই কাজটা হয় কত সময়? টি সময়। আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে টি সময় আমার কিউ পরিমাণ চার্জ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে আমার শক্তি হচ্ছে এটা উৎপাদন হয়। তাহলে টি সময় কাজ হয় ডব্লিউ, টি সময় আমার কাজ হচ্ছে ডব্লিউ। এই কিউ পরিমাণ চার্জকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিতে টি সময় আমাকে ডব্লিউ কাজ করতে হচ্ছে, ঠিক আছে? অতএব একক সময়ে আমার কাজ হচ্ছে ডব্লিউ বাই টি। এই ডব্লিউ বাই টি হচ্ছে আমার ক্ষমতার, তড়িৎ ক্ষমতার সূত্র। মেন সূত্র হচ্ছে এটা, যে তড়িৎ ক্ষমতার সূত্র, তড়িৎ ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি। দেখো তো আমি এখন দেখি আস্তে আস্তে, পি সমান হচ্ছে ডব্লিউ বাই টি। ডব্লিউ এর জায়গায় কি লিখতে পারি? ভি কিউ। তাহলে আসলে এটাও একটা সূত্র, ভি কিউ বাই টি, ভি কিউ বাই টি। দেখো তো কিউ বাই টি সমান কি, আমি মুছে দিয়েছি। কিউ বাই টি আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়ালস টু কিউ বাই টি। এটা আমরা জানি কিনা? তাহলে এখানে একটা লিখে দেওয়া যায়। তাহলে ভি আর কিউ বাই টি বদলে লেখা যায় আই। দেখো তো এটা লেখা যায় কিনা? আচ্ছা, তারপর আরো লিখি। আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ভি এর জায়গায় লিখতেছি আই আর। এখানে আরেকটা আই আগে থেকে ছিল, তার মানে আই স্কয়ার আর, আই স্কয়ার আর। দেখো আবার আই এর মান হচ্ছে ভি বাই আর, তার মানে আই স্কয়ার আর মানে হচ্ছে ভি স্কয়ার বাই আর স্কয়ার। তাহলে ভি স্কয়ার বাই আর স্কয়ার। এখানে আরো একটা আর, তাহলে এই আর আর এখান থেকে একটা আর কাটাকাটি করলে হয়ে যায় ভি স্কয়ার বাই আর। এই প্রত্যেকটাই কিন্তু আমার তড়িৎ ক্ষমতার একক, সরি তড়িৎ ক্ষমতার সূত্র। এই প্রত্যেকটাই দেখো আমরা জানি তড়িৎ ক্ষমতা হচ্ছে তড়িৎ শক্তি বাই টাইম, টি। তাহলে এখানকার যতগুলো সূত্র আছে এগুলাকে শুধু টি দিয়ে ভাগ দিয়ে দিলে কিন্তু আমার পি এর মান বের হয়ে যায়। দেখো ডব্লিউ বাই টি, তাহলে ডব্লিউ এর মান তো এরা সবাই। তাহলে এদের প্রত্যেকটা মানকেও যদি আমি টি দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমার পি এর মান বের হয়। দেখো এই যে আই স্কয়ার আর, এই যে চেহারা মিলে আই স্কয়ার আর, টি টা নাই কেন? আমি যখন টি দিয়ে ভাগ দিয়ে দেই এই টি টা আর এই টি টা কাটাকাটি চলে যায়। আবার ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর, টি টা কাটাকাটি চলে যায় যখন আমি টি দিয়ে ভাগ দিয়ে দেই। এই সূত্রটা নতুন, ভিআই, এবং এটা দিয়ে আমরা অনেক ইম্পর্টেন্ট কাজ করব। এই সূত্রটা দিয়ে সবগুলো সূত্রই অনেক ইম্পর্টেন্ট। অনুরোধ করব না বুঝলে আরো একবার বুঝে নাও, কিন্তু বুঝতে হবে, যেভাবে হোক বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এটা ছিল আমার তড়িৎ ক্ষমতার ডিসকাশন। দেখো আমরা কিন্তু তড়িৎ ক্ষমতার একক পড়িনি, তড়িৎ শক্তির একক কিন্তু আমি জানি। এটা হচ্ছে আমার তড়িৎ শক্তি, এর একক হচ্ছে জুল, খুব সহজ। তাহলে তড়িৎ ক্ষমতার একক পি এর এককটা কিন্তু জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, এটা একটা একক। কিন্তু এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে যেটাকে বলা হয় ওয়াট। ওয়াট, হ্যাঁ ঠিক আছে, ওয়াট।
তাহলে তড়িৎ ক্ষমতার একক কিন্তু হচ্ছে ওয়াট, এবং ওয়াট মানটা, ওয়াটের এককটা খুব ছোট একক হয়, আমরা ওয়াট এককটা কম ইউজ করি, আমরা কিলোওয়াট বা মেগাওয়াট এগুলো আমরা ব্যবহার করি। ঠিক আছে, আমরা যখন মানে অনেক মোটা তার দিয়ে যখন বিদ্যুৎ আদান প্রদান করি এক শহর থেকে আরেক শহরে, ওই সকল জায়গায় আমার আসলে ওয়াট দিয়ে আমার হয় না, ওই সকল জায়গার জন্য আমাকে কিলোওয়াট মেগাওয়াট এগুলো ব্যবহার করতে হয়। দেখো তো 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1000 ওয়াট। আবার 1 মেগাওয়াট সমান 10 পাওয়ার টু দ্য 6 ওয়াট। ঠিক আছে, এগুলা মনে রাখবা। তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষমতার একক। এখন তড়িৎ ক্ষমতার একক নিয়ে ক্ষতে একটা প্রশ্ন আসে, যে আমরা জানি বাল্বে এরকম লেখা দেখেছো কিনা তোমরা, যে বাল্বের গায়ে এরকম লেখা থাকে, শুধু বাল্ব না, যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের গায়ে এরকম লেখা থাকে। এর অর্থটা কি? অর্থটা হচ্ছে যখন আমি আমার বাসা বাড়িতে 220 ভোল্ট এর বিদ্যুৎ সরবরাহ করব, তখন যে লাইটটা, সেই লাইটটা হচ্ছে জুল পার সেকেন্ড। আমার ওয়াট মানে তো জুল পার সেকেন্ড। ঠিক আছে, প্রতি সেকেন্ডে সে 70 জুল শক্তি রূপান্তর করবে। ঠিক আছে, আমার ওই বাল্বটার ক্ষমতা, এটা ক্ষমতা। আর ডব্লিউ মানে হচ্ছে জুল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 60 জুল করে শক্তির রূপান্তর করতে পারবে। এটাই হচ্ছে আমার এই কথাটার অর্থ। ঠিক আছে, তাহলে এটা দিয়ে তোমাদের একটা অঙ্ক আসে, খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমাদের দেশের যে বিদ্যুতের হিসাব নিকাশ করা হয় সেটা ইউনিটে করা হয়। তাহলে আমরা বাসা বাড়িতে যে ইউনিট এর এককটা হিসাব করা হয়, সেটা বের করা হয় হচ্ছে তড়িৎ শক্তিটা বের করি। এটা আশা করি বুঝতে পারছো, এটা তোমাদের ক্ষতে আসে। তাহলে বাসা বাড়িতে কিন্তু আমরা শক্তিটা বের করি, তড়িৎ শক্তি। ডব্লিউ সমান, আমরা জানি ডব্লিউ সমান পিটি। তাহলে যখন পি হচ্ছে আমার ক্ষমতার একক, আমরা জানি ওয়াট। এই ওয়াট আর এই ওয়াট কিন্তু মিলাই ফেলো না, এটা হচ্ছে ওয়ার্ক বা শক্তি ডব্লিউ, আর এটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, তাহলে আমরা বাসা বাড়ির হিসাবটা করি এভাবে, আমরা যে ক্ষমতাটা নেই সেই ক্ষমতাটার হিসাব করি হচ্ছে আমরা কিলোওয়াটে। ঠিক আছে, কিলোওয়াটে, এবং এটাকে কিলোওয়াট বানানোর জন্য আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে দিই। তোমাদের প্রশ্নে যা দেওয়া থাকবে সেটা ওয়াটেই দেওয়া থাকবে, কিন্তু আমাদের ওয়াটে নিলে হবে না। যখন ইউনিটের অঙ্কগুলো আসবে সেটাতে বলবে যে ইউনিট বের করো। ইউনিট কথাটার অর্থ হচ্ছে কিলো ওয়াট আওয়ার, এই কথাটার অর্থ হচ্ছে ইউনিট। তার মানে তোমাকে এইটা বানাতে হবে, যেমনি হোক তোমাকে এটা বানাইতে হবে। এই যে এই সূত্রের মাধ্যমে এটা বানানো যায়। ঠিক আছে, আমাদের পি বা ক্ষমতাটা আমাকে ওয়াটেই দেওয়া থাকবে, কিন্তু ওয়াট থেকে কিলোওয়াট বানানোর জন্য আমি 1000 দিয়ে ভাগ দিয়ে নিব, এবং এটা হচ্ছে আমার অঙ্কের সেই সূত্রটা, W = PT / 1000। এটার এককটা কি? এটার একক হচ্ছে ওয়াট, এটার একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। এটা কিন্তু আওয়ার, কিলোওয়াট আওয়ার। দেখো কিলোওয়াট, এই যে টি সময়টা তোমাকে হয়তো সেকেন্ডে দেওয়া থাকবে, তোমাকে আওয়ারে নিয়ে নিতে হবে। বুঝা গেছে? তাহলে এই যে কিলোওয়াট আওয়ার, এটাকে আমি সংক্ষেপে কি বলি? ইউনিট, সংক্ষেপে ইউনিট বলি, বা এটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট। আমরা এই সূত্র দিয়ে আমরা বের করি যে আমাদের বাসা বাড়িতে প্রতি মাসে আমরা কত শক্তি কাজে লাগাচ্ছি, এবং ওই অনুসারে আমাদেরকে সরকারকে পে করতে হয়। ঠিক আছে, ওই ইউনিটের উপর ডিপেন্ড করে সরকারকে পে করতে হয়। এখন এই ইউনিটটা কিভাবে বের করে? এটা হচ্ছে বের করার সূত্র, যে W = PT / 1000। কেন 1000 দিয়ে ভাগ দিচ্ছি? কারণ এগুলা হিসাব নিকাশ হয় কিলোওয়াটে, আর আমার প্রশ্নে দেওয়া থাকে ওয়াটে। তাহলে ওয়াট থেকে কিলোওয়াটে যাতে তোমাকে কষ্ট করে নিতে না হয়, এই কারণে সূত্রে আগে থেকেই 1000 দিয়ে ভাগ দেওয়া থাকে। তাহলে তোমাকে যদি প্রশ্নে ওয়াটে দেওয়া থাকে, এই ওয়াটটা এখানে বসাই দিবা, কারণ তোমাকে কিলোওয়াট বানায় দেওয়া হয়েছে, তোমার সূত্রেই বানায় দেওয়া আছে। আর সেকেন্ড যেটা দিবে সময়, এটা ঘন্টায় দিলে ভালো। যদি সেকেন্ডে দেয়, কষ্ট করে তোমাকে ঘন্টা মানিয়ে নিতে হবে, ঘন্টা। কারণ আমরা জানি ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, ঘন্টা বানাই নিতে হবে। আর সবকিছু ঠিক আছে, এটাই তোমার ওয়াট। অঙ্ক করলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা একটা অঙ্ক করছি এখন। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের একটা অঙ্ক বুঝাই দিলে আসলে পরের অঙ্কগুলো পারবে। একই সিস্টেমের অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা ভালো করে বুঝে নাও যে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হয়? তড়িৎ শক্তি কতটুকু ব্যয় হয়, এবং প্রতি ইউনিট যদি 10 টাকা করে হয় তাহলে মোট খরচ কত? দেখো আমার কি কি দেওয়া আছে, যে 60 ওয়াটের একটি বাল্ব, অর্থাৎ ক্ষমতা ক্ষমতা P হচ্ছে 60 ওয়াট। 60 ওয়াটের একটি বাল্ব
প্রতিদিন 5 ঘন্টা করে, অর্থাৎ সময় t equals to 5 hours। লাকি কারণ আওয়ারে দেওয়া আছে, যদি সেকেন্ডে থাকতো তোমাকে আওয়ারে নিয়ে নিতে হতো, কারণ আমরা জানি যে আমাদের সূত্রে বলা আছে আওয়ার লাগবে আমার। আর 30 দিন চলে, তাহলে 30 দিনের হিসাবটা নিতে আনতে হবে। আমরা আনবো কত তড়িৎ শক্তি ব্যয় হয়, শক্তি ডব্লিউ, ডব্লিউ সমান কত ব্যয় হয় এটা, এবং প্রতি ইউনিট যদি 10 টাকা করে হয় তাহলে মোট খরচ কত। আমরা জানি বাসা বাড়িতে যে তড়িৎ শক্তিটা এটা ইউনিটে প্রকাশ করা হয়, ইউনিট এককে। তাহলে ইউনিটটা বের করতে হলে আমি জানি ডব্লিউ সমান হচ্ছে পি টি বাই 1000। আবার বলি কেন 1000 দিয়ে ভাগ, কারণ এটা আমার ওয়াটে আছে, ওয়াট তো আমরা চাই না, আমরা বানাতে চাচ্ছি কিলো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার বানাতে চাচ্ছি। এই কারণে তোমার সূত্রেই সেটা বানিয়ে দেওয়া আছে তোমার জন্য, যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমাকে প্রশ্নে যেটা ওয়াটে দেওয়া থাকবে সেটাই বসাই দিবা। আর একটা জিনিস খেয়াল রেখো, প্রশ্নে যদি কোনোদিন দিবে না, সম্ভব মানে সচরাচর দেয় না, কিন্তু কোনোদিন যদি এটা কিলো ওয়াটে দেওয়া থাকে তখন কিন্তু তুমি 1000 দিয়ে ভাগ দিতে পারবা না, তখন কিন্তু এটা বাদ দিয়ে নিতে হবে। কিন্তু বেশিরভাগ প্রশ্নেই তোমাকে ওয়াটে দেওয়া থাকবে, তখন তোমাকে সূত্রে একটা 1000 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। এটাই আমার অ্যাকচুয়াল সূত্র। তাহলে দেখো, তুমি যদি পি এর মান বসাও, পি হচ্ছে 60 গুণ 3 সময়, বলছে যে কত শক্তি ব্যয় হবে এই 30 দিনে, টোটাল কত শক্তি ব্যয় হবে। তাহলে আমরা বলছি যে প্রতিদিন একদিনে আমার 5 ঘন্টা করে ব্যয় হচ্ছে, 30 দিনে কিন্তু আমার 30 গুণ 5 ঘন্টা করে কিন্তু আমার ব্যয় হচ্ছে। সময়টা বলতে বুঝাচ্ছি আমি টোটাল সময়টা, মানে টোটালি আমি যতদিন জ্বালালাম ততদিন আমি টোটাল হচ্ছে এই 5 গুণ 30 এত ঘন্টা জ্বালিয়েছেন আমার বাল্বটা, আর 1000 তো নিচে আছেই। এটাই হচ্ছে আমার কিলো ওয়াট পার আওয়ার, যেটাকে আমি ইউনিট বলি, ইউনিট, ঠিক আছে, এটাকে আমি ইউনিট বলি। অতএব আমার ইউনিট ডব্লিউ সমান বেরিয়েছে যে আমার তড়িৎ শক্তি সমান বেরোয়। তোমরা একটু করো, তোমরা করলে আসলে এখানে এটা আসে হচ্ছে 9 ইউনিট। এটা তোমরা ভয় পেও না যে এটা ইউনিট কেন লিখলাম, কেন আমি আমার শক্তির একক তো জুল বা জুল পার আওয়ার বা এরকম কিছু, ঠিক আছে। যেহেতু বাসাবাড়ির হিসাবটা ইউনিটে হয়, এই কারণে ইউনিটই বের করলাম। ইউনিট মানে হচ্ছে কিলো ওয়াট আওয়ার, এই কারণে আমরা সবকিছু দেখো 60 নিয়েছি, কারণ আমার 1000 দিয়ে ভাগ দেওয়া আছে, তার মানে আমার ওয়াটে কিলো ওয়াটে বানানোই আছে সূত্রে। আর সময়টা আমার শুধুমাত্র একদিনেরটার হিসাব দেওয়া আছে, আমরা 30 দিনেরটা একসাথে রাখলাম, সবকিছু রাখলাম, যেটা বেরোলো এটা আমার ইউনিট। মানে আমার 30 দিনে টোটাল 9 ইউনিট শক্তি আমার ব্যয় হয়েছে। এখন বলেছে প্রতি ইউনিটের দাম যদি 10 টাকা হয় মোট খরচ কত। চিন্তা করো, প্রতি ইউনিটের দাম 10 টাকা, তাহলে 9 ইউনিটের দাম কত, 9 10 90 টাকা। তাহলে মোট খরচ কিন্তু 9 গুণ 10 টাকা, 9 ইউনিট খরচ হয়েছে। 1 ইউনিটের দাম 10 টাকা, 9 ইউনিটের দাম 9 10 90 টাকা, 90 টাকা। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটাও কিন্তু আমার অ্যান্সার। এটা অ্যান্সার, বুঝা গেছে? এই টাইপের অঙ্ক তোমার আসবে। দেখো তোমাদের সৃজনশীল যেটা বই আছে ওইটাতেও এই টাইপের অঙ্কই আছে, এবং গাইড করলেই তোমরা দেখবা এই টাইপের অঙ্কের অভাব নেই, এবং আসলে সত্য বলতে আসার মতো এগুলাই আছে। তাহলে এই অঙ্কগুলো যদি এখন না বুঝো তাহলে যখন আসবে বুঝতে পারবা না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এটাই হচ্ছে, এইটুকু বুঝলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে, ঠিক আছে। আমরা হচ্ছে তড়িৎ ক্ষমতা, যেটা ইউনিট এর একটা অঙ্ক করেছি। তড়িৎ শক্তি বা তড়িৎ ক্ষমতার একটা নরমাল অঙ্ক না করলেই নয়। দেখো একটা অঙ্ক এখানে দেওয়া আছে, একটি বাল্বের গায়ে 220 ভোল্ট একটা হাইফেন 100 ওয়াট লেখা। এর অর্থ মানে কি? এর মানেটা হচ্ছে যে 220 ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করলে আমার ওই বাল্বটা প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তির রূপান্তর করবে। প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি সে বিদ্যুৎ শক্তি থেকে আলো শক্তিতে রূপান্তর করবে। কথাটার অর্থ কিন্তু তাই, ঠিক আছে। লেখা ফিলামেন্টের রোধ কত? দেখো আমার কি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে 220 ভোল্ট, 20 ভোল্ট। ক্ষমতা, এটা কিন্তু ক্ষমতা, ওয়াট, ওয়াট মানে কিন্তু ক্ষমতা, তাহলে 100 ওয়াট লেখা। এবং আমার রোধটা চেয়েছে, দেখো তো আমাদের ক্ষমতা পি এর অনেকগুলা সূত্র ছিল, তাই না? খুঁজে বের করো কোন সূত্রে আমার এই দুইটা জিনিস দিয়ে আমি পি এর মান বের করতে পারবো, ঠিক আছে।
পি এর অনেকগুলো সূত্রের মধ্যে একটা সূত্র কিন্তু এরকম ছিল যে পি ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর। ভি স্কয়ার বাই আর, দেখো তোমার পি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর এর মানটা চেয়েছে, পারবা না এই সূত্র থেকে বের করতে? দেখো এই পিটাকে এদিক নিয়ে আসো, এই আরটাকেও দিক নিয়ে যাও, তাহলে এটা হয়ে যায় আর, এটা হয়ে যায় পি। বুঝতে পারছো? তাহলে আর সমান হচ্ছে ভি স্কয়ার বাই পি। একটু কষ্ট করে বসাও, ভি এর মান হচ্ছে 220 ভোল্ট, আর হচ্ছে ভি স্কয়ার, আর পি হচ্ছে 100। তাহলে এটা কত হয়ে যায়? এটা হয়ে যায় হচ্ছে রোধটা হচ্ছে 484 ওহম। এটা হয়ে যায় তোমার রোধ। ঠিক আছে, এরকম ছোটখাটো অঙ্ক আসবে, তোমরা ভালো করে বুঝলে অঙ্কগুলো করতে পারবা। তোমাদের একটু আগে আমি একটা কথা বললাম যে 1 ইউনিট, আবার মনে করাই দিচ্ছি, 1 ইউনিট সমান কত, কত ওয়াট বা কত কি, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। 1 ইউনিট সমান হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার, পার আওয়ার না, কিন্তু আমরা জানি ডব্লিউ সমান হচ্ছে পিটি বাই 1000। এটা কিন্তু গুণ আকারে আছে, হ্যাঁ, পার আওয়ার না, কিন্তু এটা কিন্তু ইনভার্স না। ঠিক আছে, ইনভার্স না, বা এটা কিন্তু ভাগ দেওয়া না, একই সাথে আছে। ওয়াট, কিলো ওয়াট আওয়ার, এটাই তো আমরা ইউনিট বলি। ঠিক আছে, আবার এই 1 ইউনিট সমান 1 কিলো ওয়াট আওয়ার, এটাকে যদি, এটা কিন্তু আমার শক্তির একক, আমরা যেটা বের করছি এটা কিন্তু শক্তিই বের করছি, শক্তির একক কিন্তু আমার কিলো ওয়াট আওয়ার। কিন্তু যদি কোনোদিন বলে তোমাকে জুলে বের করে দিতে, জুলে, তাহলে তোমরা বলবা যে 1 কিলো ওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 ইনটু 10 পাওয়ার টু দা 6 জুল। ঠিক আছে, 1 ইউনিট বা 1 কিলো ওয়াট আওয়ার সমান 3.6 ইনটু 10 পাওয়ার টু দা 6 জুল। কোনোদিন বলতেই পারে যে আমার 6 ইউনিট বিদ্যুৎ শক্তি আমার ক্ষয় হলো, অর্থাৎ আমার কত জুল বিদ্যুৎ শক্তি ক্ষয় হলো, তখন তোমরা 6 ইউনিট, 1 ইউনিট সমান হচ্ছে এত জুল, 6 ইউনিট সমান কত জুল, এইভাবে বের করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ডিসকাশন এবং অঙ্কগুলো বুঝলে আশা করি তোমাদের অধ্যায়ের অন্য কোনো অঙ্ক তোমাদের আটকাতে পারবে না। তাহলে এটাই ছিল আমাদের চলতরিতের অধ্যায়, এবং আজকেই শেষ। আমরা পরের অধ্যায় যেটা, সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। সেই পর্যন্ত আশা করি তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়ে নিবে বাড়িতে, এবং হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।